আমার স্ত্রী নীলার কোনো জৈবিক চাহিদা নেই। এটা জানার পরও আমি তাকে ছেড়ে যেতে পারছি না। শুনতে খুব অদ্ভুত লাগছে তাই না? তারপরও কথাটা একদম সত্য। আসলে আমার স্ত্রী নীলা কারো প্রতি কোনো ধরনের শারীরিক চাহিদা বোধ করে না। এ বিষয়টা আমি বুঝতে পারি বিয়ের সপ্তাহখানেক পর, যখন দ্বিতীয়বার তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাই। দ্বিতীয়বার বলছি এই কারণে যে বিয়ের পর প্রথমবার যখন ওর সাথে মিলিত হলাম ও টু শব্দ করেনি। আমি অবশ্য ভদ্রলোক হলেও নতুন বউয়ের রূপ দেখে থেমে থাকতে পারিনি সেদিন। নীলা চুপ করেছিল। আমি ওর নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে নিয়ে ওকে কাছে টেনে নিয়েছিলাম। প্রথমবার বলেই হয়তো রেসপন্স না করলেও আমি কিছু মনে করিনি। আমি ভেবেছিলাম আমার সাথে সহজ হতে কিছুটা সময় লাগবে ওর। আফটার অল মেয়ে মানুষ। কথায় আছে মেয়ে মানুষের বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু তখনও আমি জানতাম না যাকে মনে মনে ভালোবেসে ফেলেছি সে আদত পক্ষে প্রকৃত নারী নয়, কারণ নারী সুলভ কোনো চাহিদা তার মাঝে নেই। আসলে আমার অফিসের কাজে একবার ঢাকায় যাওয়া হলো। তখনই কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আলাপ হয়েছিল নীলার মায়ের সাথে। নীলার মা খুব মিশুক মানুষ। অল্প সময়ের মধ্যেই আমার জীবন বৃত্তান্ত শুনে নিলেন এবং এতটাই কষ্ট পেলেন আমার জন্য যে প্রায়ই আমাকে সাথে করে তার বাড়িতে নিয়ে যেতেন। একদিন পই পই করে এটাও বলে দিলেন ঢাকায় এলে তার বাসাতেই থাকতে হবে। সত্যি বলতে আমি মাতৃস্থানীয় মানুষটার এই মমতা এড়াতে পারিনি। বাবা মায়ের ভালোবাসা কেমন হয় তা ভুলে গেছে অনেক আগেই। ভালোবাসা পাওয়ার লোভ হয়তো মনের মধ্যে গোপনে লালন করে গেছি। তাই তো বহুদিন পরে কারো মাতৃ স্নেহ পেয়ে আমি আল্লুপ্ত হলাম। তার স্নেহের লোভেই ঢাকায়। আন্টির বড় মেয়ে নীলা। মাঝে মাঝে দূর থেকে তাকে দেখতাম। মেয়েটা খুব চুপচাপ থাকতো, কখনো কথা বলতে শুনিনি। তবুও কেন যেন দেখতে দেখতে মেয়েটাকে ভালো লেগে যায়। একদিন আন্টি আলাপ করিয়ে দিল নীলার সাথে। শ্যামবর্ণের মায়াবী চেহারায় শান্তশিষ্ট নীলাকে প্রথম দেখেই ভালো লেগে গেছিল আমার। আন্টি জানালো তার মেয়েটা অন্যরকম। অনার্স শেষ করে ঘরে বসে আছে, জব করে না, কারোর সাথে মিশতে ভালো লাগে না বলে। আন্টি চায় একজন ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিবেন। আমাকে পাত্র খোঁজার কথাও বললেন। আমার খুব ইচ্ছা হয় বলি, আন্টি আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে, কিন্তু সাহস করতে পারিনি। আমি এতিম ছেলে, আর ওর বাবা মা ভাই বোনের ভরা পরিবার। তবে আমি ভুলেও কোনো পাত্রের খোঁজ দেই না, অনেকটা ইচ্ছা করেই। আমি মাঝে মাঝে তাদের বাসায় গেলে আন্টি বিভিন্ন পাত্রের বায়োডাটা দেখাতো এবং মতামত চাইতো। একদিন না পারতেই বলে দিলাম, আন্টি আমি বিয়ে করতে চাই নীলাকে। আমাকে অবাক করে দিয়ে আন্টি ভীষণ খুশি হয়ে বলল, তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম রাশেদ। আমার শান্তশিষ্ট মেয়েটার জন্য তোমার চাইতে ভালো কাউকে পাবো না। তুমি আমার নীলার জামাই হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না। তার পরের সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ে হলো আমাদের। আমি এতিম, তাই ওদের বাসাতেই খুব ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারলাম। বাসরাতে বেশ ভয়ে ভয়ে নীলার পাশে বসেছিলাম। নীলা এমনিতেই চুপচাপ ধরনের মেয়ে, সেদিন আরো চুপচাপ রইল। তবুও কিভাবে যেন ফিজিক্যাল ইন্টিমেসিটা হয়েই গেল দুজনের মধ্যে। আর সবটাই এতটা ঘোরের মাঝে হলো যে আমার প্রতি ওর মনোভাবটা নজর আন্দাজ থেকে গেল। আমিও তো সুন্দরী বউ পেয়ে খুব খুশি, কিন্তু ওর ভেতরে কি চলছিল সেটা আমি তখনও জানি না। পরের সপ্তাহে 5 দিনের ছুটি নিয়ে এলাম। আমাকে দেখে নীলা খুশি হলো না, উল্টো খানিকটা বিরক্ত মনে হলো। ওর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। ওর কাছে জানতে চাইলাম, এই কদিনে একবারও ফোন দাওনি কেন? লজ্জা লাগে। রোবটিক গলায় উত্তরটা দিল নীলা। ওর মধ্যে লজ্জার ছিটে ফোটাও দেখলাম না। আমার কেন জানি সন্দেহ হলো ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ও আবার কাউকে ভালো টালো বাসলো না তো? আমি ওকে কাছে টানি, জড়িয়ে ধরতে চাই। বিয়েতে মত ছিল না এমন নয়, তাহলে কেমন? ও চুপ করে কিছু না বলে ঘরে চলে গেল। আমি ঘরে প্রবেশ করে খানিকটা জোর করেই ওকে গভীরভাবে ছুঁয়ে দিতেই ও কেমন যেন শক্ত হয়ে গেল। আমি হেসে দিলাম, তুমি এরকম করছো কেন? রিল্যাক্স। ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। ও জবাব দিল না, তবে শরীরের অনর্ভাব খানিকটা কমলো। আমি ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে এটা সেটা গল্প শুরু করলাম, উদ্দেশ্য ওকে সহজ করা। ও টুকটাক উত্তর দিচ্ছে না। নতুন বিয়ে বলে নিজেকে বেশিক্ষণ নিয়ন্ত্রণ করতে পারলাম না। কিছুক্ষণ পর আবারও কাছে টানলাম, আদরে ভালোবাসায় ভরিয়ে দিলাম নীলাকে। এক পর্যায়ে আবিষ্কার করলাম পুরো সময়টাতে ও একবারের জন্য আমাকে জড়িয়ে ধরেনি, জড়বস্তুর মতো শুয়ে আছে কেবল। আমার খুব বিরক্ত লাগলো। আমি নীলাকে ডাকলাম, ও চমকে উঠলো। জানতে চাইলাম কি সমস্যা বলবে? ও মাথা নাড়ে। আমি বললাম, অবশ্যই কোনো সমস্যা আছে, তুমি একদমই রেসপন্স করছো না। ও চুপ করে রইল। আমি ওকে অভয় দিলাম, কোনো সমস্যা থাকলে বলো আমাকে, দুজনে আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব। নীলা চুপ করে রইল। আমি মেজাজ খারাপ করে বলি, তোমার মাকে বলবো এসব? নীলা আটকে উঠে তীব্র বেগে মাথা নাড়ে। প্লিজ মাকে কিচ্ছু বলবেন না, আমি ঠিক আছি। তাহলে আমাকে জড়িয়ে ধরো। ধরো বলছি। নীলা অনেকটা অনিচ্ছায় আমাকে জড়িয়ে ধরলো। পরদিন মানে আজকে আবার একই ঘটনা রিপিট হলো। আমি শিওর হলাম নীলার আসলে গুরুতর সমস্যা আছে কোনো। ওর হাত ধরে কাছে বসালাম, কোমল গলায় জানতে চাইলাম, নীলা প্লিজ আমাকে বলো কি সমস্যা? প্রতিটা দিন তোমাকে কাছে টেনে মনে হয়েছে আমি তোমাকে জোর করছি। প্লিজ বলো আমাকে, তোমার কি হয়েছে? তোমার অন্য কোনো পছন্দ আছে? অন্য কাউকে ভালোবাসো? জোর করে বিয়ে দিয়েছে? নীলা তীব্র বেগে মাথা নেড়ে ফুপিয়ে উঠল। আমি আসলে আপনার প্রতি কোনো আকর্ষণ বোধ করি না। শুধু আপনি কেন, কারোর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ নেই। আমি হতভম্ব হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? ছোট থেকেই আমি এমন। কেউ আমাকে স্পর্শ করলে আমি মেনে নিতে পারি না, হোক সে ছেলে বা মেয়ে। কারোর প্রতি আমার মনে কোনো আকর্ষণ কাজ করে না। অপূর্ণ নারী আমি। মানুষজনের সাথে মিশতে ভালো লাগে না আমার। মাকে বলেছিলাম আমি বিয়ে টিয়ে করতে চাই না, কিন্তু মা মানেনি। তাকে তোমার সমস্যার কথা খুলে বলা উচিত ছিল। বলেছিলাম, মা বলেছে বিয়ে হলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি আমাকে ছুলে আমার বমি আসে, ভীষণ ঘেন্না লাগে, কিছু খেতে পারি না। গত 1 সপ্তাহ ধরে প্রায় না খাওয়া আমি খেয়াল করে দেখলাম মেয়েটা আসলেও শুকিয়েছে। নীলা হু হু করে কেঁদে যাচ্ছে। ওকে ভীষণ অসহায় লাগছে। আমি অবাক হয়ে নীলাকে দেখলাম। ওর কান্না ভেজা ঘন পাপড়ির চোখ তীর
তির করে কেঁপে ওঠা পাতলা ঠোঁট আর কালো চুলগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। দেখতে মেয়েটাকে ভীষণ রকম মেয়েলি, অথচ তার নাকি কোনো সেক্সুয়াল ফিলিংস নেই। এরকমটা আমি প্রথম শুনলাম। আমি কি বলবো কি করব ভেবে পেলাম না। আমি নিজে একজন অসহায় মানুষ, সারা জীবন মনের জোরে নিজেকে চালিত করেছি, তবুও মনে হচ্ছে আজকের মতো অসহায় কখনো বোধ করিনি। আমি নীলার পরিস্থিতি নিয়ে আমাদের কোম্পানির অফিসিয়াল ডাক্তারের সাথে এ ব্যাপারে আলোচনা করলাম। তারপর বুঝলাম নীলার ব্যাপারটা আসলে ইচ্ছাকৃত নয়। তিনি বললেন এটাও এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার। তাহলে সমাধান কি ডাক্তার সাহেব? উনি বলল কাউন্সিলিং করে দেখতে পারেন, হয়তো ঠিক হতে পারে, নাও পারে। আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে এরকম চিকিৎসা নিশ্চয়ই আছে। আমি ওনার কথা আশ্বস্ত হলাম। পরের বার ঢাকায় এসে নীলাকে কাউন্সিলর দেখালাম। কয়েকটা সেশন দেওয়ার পরে ও আমার সাথে কিছুটা কথাবার্তা বলতে শুরু করলে আমি আশান্বিত হলাম। ওকে কাছে টানার পর আগের বারের মতো শরীর শক্ত করে থাকলো না, যদিও তবে রেসপন্সও করলো না। একতরফা নিবেদনকে আশাভঙ্গ হলো আমার। নীলা অপরাধী চেহারা নিয়ে বলল, রাশেদ, আমাকে ছেড়ে দিয়ে আপনি আবার বিয়ে করুন। আমার সাথে থাকলে কোনোদিন সুখী হবেন না আপনি। তুমিও আমার সাথে চলো। এখানে আমার থেকে দূরে থাকলে ভালোবাসা আসবে কি করে? তাছাড়া লোকেও বলতে পারবে না বিয়ে করে বউকে শ্বশুর বাড়ি ফেলে রেখেছি। মেয়েটা জবাব দিল না। নীলা জানে না ওকে কতটা ভালোবেসে ফেলেছি। ওকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি না আমি। তাছাড়া শুধু তো ও না, ওকে বিয়ে করে আমি মা পেলাম, ছোট বোন পেলাম। শুধু শারীরিক কারণে এতগুলো সম্পর্ক ছেড়ে দিই কি করে? ক্লান্ত অবসন্ন মনে সারা রাত বসে ভাবলাম এসব কিছু। ইদানিং আগের মতো ঢাকায় আসা হয় না। কেনই বা যাবো? আমি গেলেই নীলার কষ্ট হয়, আর ভালোবাসার মানুষকে কষ্ট দিতে কে চাইবে? আমি নিজের মতো ব্যস্ত থাকার চেষ্টা করি। হঠাৎ একদিন নীলার মা ফোন করে জানালো, নীলা প্রেগনেন্ট, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি আছি, তুমি কিছু চিন্তা করো না। এই প্রথমবারের মতো সত্যিকার অর্থেই আনন্দিত হলাম, আশান্বিত হলাম। অন্তত সন্তানের জন্য হলেও নীলা পরিবর্তন হবে হয়তো। আমি এবার জোর করে ওকে আমার কাছে নিয়ে এলাম। অফিসে আরো যত্ন নিয়ে দিন ভালোই কাটে। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল। নীলা আগের থেকে বেশি হাসি খুশি। হয়তো এবার আমি দাম্পত্য জীবনে কিছুটা স্বস্তি পাবো। প্রিয় ভিউয়ার্স, এরপর আমাদের মধ্যে কি হয়েছে সেটা জানতে চাইলে অবশ্যই শেয়ার করে ক্যাপশনে লিখবেন দ্বিতীয় পর্ব। গল্পটি দেখার জন্য ধন্যবাদ জানাই। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।